আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি ভালো আছেন সবাই। তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের 14 নম্বর পার্ট নিয়ে। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আস্তে করে ডোরে টোকা দেয় মায়া। ভেতর থেকে ভেসে আসে আলভির গলার স্বর। তারপর বলে, ভেতরে আসো। আলভি গলার স্বর শুনেই বুকটা লাফিয়ে ওঠে মায়ার। বুকে থুতু দিয়ে নিজেকে স্বাভাবিক করে ভেতরে পা বাড়ায় ডোর ঠেলে। মায়াকে দেখে আলভি অনেক বেশি অবাক হয়। ভাবেনি মায়া কফি নিয়ে আসতে পারে। এই মেয়ের যা তেজ হয়েছে আজকাল, তাকালেও মনে হয় চোখ দিয়ে ভস্ম করে দেবে। কোনো কথা না বলে কফির মগ এগিয়ে দেয় আলভির দিকে। তারপর আলভি বলে, টেবিলের উপর রাখো। এগিয়ে গিয়ে বেড সাইড টেবিলের উপর রাখে কফির মগটা। ততক্ষণে আলভির রুমের ডোর লক করে দিয়েছে। চলে যাওয়ার জন্য দ্রুত ঘুরে পা বাড়ায় মায়া। এগিয়ে এসে খপ করে হাত ধরে আলভি। রাগে চোখে তাকায় মায়া। তারপর মায়া বলল, হাত ছাড়ুন বলছি। আলভি বলল, অন্য কোনো মেয়েকে ধরেছি? মায়া বলল, ধরুন, নিষেধ করেছে কে? শুধু আমাকে ধরবেন না আর ছুবেন না আমাকে, ছাড়ুন এখন। তারপর আলভি বলল, বউ থাকতে অন্য মেয়েকে কেন ধরতে যাব, ছুতে যাব আমি? মায়া বলল, আপনার বউ মরে গেছে অনেক আগেই। আলভি বলল, আগের বউকে বাগে খাক, তাতে আমার সমস্যা নেই। বর্তমানে বউটা থাকলেই হলো। যদিও আগের বউটা বেশি কিউট ছিল, সহজ সরল নম্র ভদ্র, বোকা পাখি। বর্তমান বউটা বদ রাগী, কথাই বলা যায় না, খেক খেক করে ওঠে। রাগে মায়ার নাক লাল হয়ে ওঠে। তারপর মায়া আবার বলল, হাত ছাড়ুন, নয়তো কিন্তু মাথায় বাড়ি মারবো। আলভি বলল, বিধবা হওয়ার এত তাড়া কেন? মায়া আশেপাশে নজর বোলায়। রুম ঝাড়ুটা দেখতে পাই, কিন্তু ওটার কাছে যাবে কিভাবে? এই শয়তান লোকের যে শক্তি, হাত চালাতে পারবে বলে মনে হয় না। তারপর বলল, আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আলভি বলল, হোক। মায়া বলল, সবাই ঘুমিয়ে গেছে, গরম করে দেওয়ার জন্য কেউ নেই। তারপর আলভি বলল, আমি কফি গরম করতে পারি। হাত ছাড়াতে না পেরে আলভির হাত কামড়ে ধরে মায়া। এত জোরে কামড় দেওয়ার পরেও আলভি ছাড়ে না মায়ার হাত। আলভির হাত ছেড়ে আলভির মুখের দিকে তাকায়। এই লোক কোন মাটি দিয়ে তৈরি? এত জোরে কামড় দিল ব্যথা পায়নি নাকি? এখনও এমন স্বাভাবিক আছে কিভাবে? তারপর মায়া আবার বলল, হাত ছাড়ুন। ছেড়ে দেয় আলভি। মায়া দ্রুত ডোরের কাছে এগিয়ে যায়। উপরের ছিটকিনি লাগিয়ে দিয়েছে শয়তান লোকটা। ওই পর্যন্ত মায়ের হাত পৌঁছাচ্ছে না। এত বড় করে কেন ডোর বানাতে হবে? এই ডোরের ভেতর দিয়ে কি জাহাজ চলাচল করবে নাকি? মায়া আশেপাশে নজর বুলিয়ে টুল আনার জন্য এগিয়ে যায়। আলভি ডোরের সামনে দাঁড়িয়ে থাকে। আজকে আর যেতে দেবে না এই রুমের বাইরে। পুরো 2 দিন পর আজকে হাতের নাগালে পেয়েছে। তারপর মায়া আবার বলল, সামনে থেকে সরুন। আলভি বলল, সরাও। মায়া বলল, কি শুরু করেছেন? বাড়ির সবাই মিলে মজা করছেন আমার সাথে? আলভি বলল, বাড়ির সবাই করলে করতে পারে, কিন্তু আমি করছি না। কয়েক কদম এগিয়ে গিয়ে ঝাড়ুটা হাতে তুলে উল্টো করে ধরে। তারপর বলে, সামনে থেকে সরুন, নয়তো ঝাড়ু দিয়ে মারবো। তারপর আলভি বলল, পারলে মারো। মায়া বলল, সত্যি সত্যিই মারবো কিন্তু। আলভি বলল, মারো। মায়া বলল, সরবেন না? আলভি বলল, না। মায়া আবার বলল, সরবেন না আপনি? আলভি আবার বলল, আমার সব কথা শুনবে, তারপর সরব। মায়া বলল, কেন শুনবো আপনার কথা? আলভি বলল, কারণ আমি বলবো তাই। মায়া বলল, কেন বলবেন? আলভি বলল, তোমাকে বোঝানোর জন্য বলবো। মায়া বলল, কেন বুঝাবেন আমাকে? আলভি বলল, যেন 10-12টা বাচ্চা পয়দা করতে পারি। বিরক্ত হয়ে শেষের কথাগুলো খুব দ্রুত বলে আলভি। মায়া হাতের ঝাড়ুটা দিয়ে ঠাস ঠাস করে বাড়ি বসায় আলভির বাম বাহুতে। তারপর বলে, অসভ্য, অভদ্র শয়তান লোক, ঠাডা পড়বে মুখের মধ্যে। অবাক হয়ে তাকিয়ে রইল আলভি। সত্যি সত্যি বাড়ি মারলো? এই বউ তো ওর গলা কেটে দিতেও 2 মিনিট ভাববে না। হাতের ঝাড়ু ফেলে জোরে শক্তি প্রয়োগ করে আলভিকে ধাক্কা দেয় মায়া। অন্যমনস্ক থাকায় টাল সামলাতে না পেরে পাশের দেয়ালের সাথে বাড়ি খায়। বাড়ি খেয়ে সাথে সাথে আবার নিচে পড়ে যায়। কোনো রকমের ডোর খুলে রুম থেকে বেরিয়ে আসে। ডোরে নিজের রুম থেকে এসে ডোর লক করে দেয়। শরীর থরথর করে কাঁপছে। দ্রুত বেডে শুয়ে পড়ে উপুর হয়ে। কি করে ফেললো? ওর মা যদি জানতে পারে আলভিকে ঝাড়ু দিয়ে মেরেছে, তাহলে ওকে ঝাড়ু দিয়ে মেরে বাড়ি থেকে বের করে দিবে। আলভির মুখের অমন কথা শুনে হাত দুটো আপনা আপনি বাড়ি মেরেছে। ওর কোনো দোষ নেই। ও মারতে চায়নি তো সত্যি সত্যিই। এখন কি হবে? শোয়া থেকে আবার লাফিয়ে উঠে বসে। যেই জুড়ে ধাক্কাটা দিল, ঠাস করে দেয়ালের সাথে গিয়ে মাথায় বাড়ি খেলো। বেঁচে আছে না মরে গেছে, নাকি অজ্ঞান হয়ে গেছে? এত জোরে বাড়ি খেয়েও তো চিৎকার করলো না। ভয়ে মায়ের হাত পা আরও বেশি কাঁপতে শুরু করে। আলভি যদি মরে যায়, তাহলে কি পুলিশ ধরে নিয়ে যাবে? জেল হবে, ফাঁসি হবে, তারপর ও নিজেও মরে যাবে। না, এ কিছুতেই হতে পারে না। আলভির কী অবস্থা কে জানে? ও তো এখনই শ্বাস বন্ধ হয়ে আসছে। না, কিছু হবে না আলভির। এত বড় হাতির মতন একটা লোক ওর মতন মশার ধাক্কা খেয়ে মরতেই পারে না। হয়তো মাথায় আঘাত পেয়েছে, বরফ দিলে ঠিক হয়ে যাবে। বেড থেকে নেমে দাঁড়াই। একবার দেখে আসা উচিত কী অবস্থা আলভির। থরথর করে কাঁপতে কাঁপতে রুম থেকে বেরিয়ে আসে। আলভির রুমে না গিয়ে আগে নিচে কিচেনে আসে। ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল নেয়। আইস কিউব নেয় সাথে। তারপর আবার উপরে উঠে আসে। বাড়ির কারো কোনো সারা শব্দ নেই। সবাই নিজেদের রুমে নিশ্চুপ হয়ে রয়েছে। মায়া এবার আলভির রুমের ডোর ঠেলে ভেতরে উকি দেয়। কই আলভি কই? ঝাড়ু টুল কিছুই তো নেই সামনে। আর না আলভি আছে।
হাওয়া হয়ে গেল নাকি? মাথাটা আরেকটু ভেতরের দিকে নিয়ে পুরো রুমে নজর বোলাতেই দেখে আলভি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ডেপ ডেপ করে তাকিয়ে আছে ওর দিকেই। এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয় পেয়ে পিছিয়ে আসে মায়া। যাক বাবা, মরেনি, অজ্ঞানও হয়নি, ব্যথা তো পেয়েছে নিশ্চিত। নিজেকে স্বাভাবিক করে নিয়ে বিড়বিড় করে হেঁটে ভিতরে প্রবেশ করে। আলভির কপালের বাম পাশটা লাল হয়ে ফুলে উঠেছে, বাম পাশের গালও লাল হয়ে আছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকেই দেখছিল। মায়া যে আবার ওর রুমে আসবে কল্পনাও করেনি। যা না ভাবে শুধু তাই হচ্ছে আজকে। মায়া হাতের আইস কিউবগুলো এগিয়ে দেয় আলভির দিকে, তারপর বলে, বরফ দিলে ব্যথা তাড়াতাড়ি কমে যাবে। আলভি মুখ ঘুরিয়ে বলে, লাগবে না, মাথা ফাটিয়ে এখন এসেছে বরফ দিতে। মায়া মনে মনে বলে, মেয়েদের মতো ঢঙও করতে পারে আবার। তারপর মায়া আবার বলল, বরফটা লাগান, গলে যাচ্ছে তো। আলভি বেডে গিয়ে আধশোয়া হয়ে বসে, তারপর বলে, লাগিয়ে দেওয়ার ইচ্ছা থাকলে দাও, না হলে নিচে চলে যাও। মায়া আগের মতোই দাঁড়িয়ে রইল। আলভি আবার বলে, ব্যথা তুমি দিয়েছো, সারাবেও তুমি, আর না সারানোর ইচ্ছা থাকলে নিজের মাথায় দাও, তাতে যদি ওই অগ্নেয়গিরিটা একটু ঠান্ডা হয়। মায়া আলভির মুখের দিকে তাকিয়ে থাকে। কোন দুঃখে মায়ের রাগ দেখে ভয় পেয়ে কফি নিয়ে এসেছিল। না কফি নিয়ে আসতো আর না এসব কিছু ঘটতো। ওর মায়ের সব দোষ। ইচ্ছে না থাকা সত্ত্বেও এগিয়ে যায় আলভির কাছে। আইস কিউব হাতে তুলে নেয় একটা। থরথর করে কাঁপতে থাকা হাত বাড়িয়ে কপালে ফোলা জায়গায় বরফ ধরে। আলভি মনে মনে অনেক হাসে। ও নিজেই বরফ নেওয়ার জন্য যাচ্ছিল নিচে। মায়াকে পানি আর আইস কিউব বক্স নিয়ে এগিয়ে আসতে দেখে দ্রুত সরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিল। তখন মায়াকে দেখে অবাক হওয়ার ভান করেছে। আলভি মুখ ফুটে বলে, অন্যর বউরা তাদের জামাইকে আদর করে, চুমু খায়, মাথায় হাত বুলিয়ে দেয়, মিষ্টি মিষ্টি কথা শোনায়, আর আমার বউ ধাক্কা দিয়ে ফেলে মাজা ভেঙে দেয়, মাথা কপাল ফাটিয়ে দেয় ঝাড়ু দিয়ে বাড়ি মেরে, খেক খেক করে কথা বলে। আল্লাহ, কবে যেন তোমার এই নিরীহ নিষ্পাপ ভোলাভালা বান্দার গলাটা কেটে দেয়। আল্লাহ, আপনার এই নিরীহ বান্দাকে হেফাজত করুন। মায়ের মুখের দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকায়, তারপর আবার বলে, ও আল্লাহ, দেখুন কিভাবে তাকায় আমার দিকে, এভাবে তাকালে তো আমি ভয়েই মরে যাব। মায়া বলল, এখানে আসাই ভুল হয়েছে আমার। তারপর আলভি বলল, যাও, আর কিছু বলবো না, এখন এই নিরীহ স্বামীর সেবা যত্নটা করো একটু। পরের দিন সকালে ড্রয়িং রুমে আসতেই ড্রয়িং রুমে বসে থাকা সকলে আলভির দিকে বড় বড় চোখ করে তাকায়। কপালের উপর অত বড় আলু গজালো কিভাবে? ডান পাশের কপাল ছুলে গেছে, বাম পাশের কপাল ফুলে গেছে। আহনাফ মাহমুদ বলেন, আলভি, তোমার কপালে আবার কি হয়েছে? এভাবে ফুলে গেল কিভাবে? আলভি মায়ের দিকে তাকায়। মায়া বড় ভাইয়ের গা ঘেঁষে চূড়া চূড়া চোখে তাকিয়ে আছে ওর দিকে। নাহার বেগম বলেন, কি হলো, কথা বলছো না কেন আলভি? কপাল ফুললো কিভাবে? আলভি বলল, ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম রাতে, তখন দেয়ালের সাথে বাড়ি লেগেছে। আলতাফ মাহমুদ বলেন, ওয়াশরুমে গিয়ে নাচানাচি করছিলে নাকি ছোট বাচ্চাদের মতন? ঠোঁট চেপে হেসে ওঠে মায়া, তারপর বলে, নাচানাচি করবো কেন, সুন্দরী একটা পরী এসে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। রাতে আমাকে সাথে নিয়ে যেতে এসেছিল, আমি যেতে চাইনি বলেই তো ধাক্কাটা মেরেছিল রাগে। ছেলেকে সারা জীবন দেখতে চাইলে দ্রুত বউ দাও, নয়তো ওই সুন্দরী পুরী তোমাদের এই হ্যান্ডসাম ছেলেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে চলে যাবে। সোফায় বসে থাকা সকলের চোখ দুটো বড় বড় হয়ে যায় আলভির কথা শুনে। রাতে পড়ি এসেছিল ওকে নিতে? সিরিয়াসলি? নাহার বেগম আলভির হাতের দিকে তাকিয়ে বলেন, তোমার হাতে কি হয়েছে আলভি? মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে, কাছে আসো তো। আলভি নিজের হাতের দিকে তাকিয়ে মায়ের মুখের দিকে তাকায়। চোরের মতো চোখ মুখ করে দাঁড়িয়ে আছে ওর দিকে। বজ্জাত মেয়ে, কি জুড়ে যে কামড়টা দিয়েছিল। নাহার বেগমের কথা শুনে সবাই আলভির হাতের দিকে তাকায়। ডান হাতে কামড়ের দাগ স্পষ্ট হয়ে আছে। সোফা ছেড়ে উঠে এসে ভাইয়ের পাশে দাঁড়ায় মাহিদ। আলভির হাত ধরে বলে, ভাইয়া, এভাবে কামড় দিল কে? আলভি বলল, ওই পরীটাই, এত সুন্দর হাত দেখে লোভ সামলাতে না পেরে কামড় বসিয়ে দিয়েছিল। সকলের চোখ কুটোর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে এখন। মাহিদ অবাক হয়ে বলে, পরী হাতে কামড় বসিয়ে দিয়েছে? আলভি বলল, হ্যাঁ। মাহিদ বলে, ভাইয়া, ওটা তো পরী না, তাহলে যেভাবে কামড় দিয়েছে ওটা তো ডাইনি, রাক্ষসী। মাহিদের কথা শুনে মায়ের চেহারার রাগ স্পষ্ট হয়ে ওঠে। ওর ভাই ওকে ডাইনি রাক্ষসী বলছে? ওকে কোন অ্যাঙ্গেল থেকে ডাইনি বা রাক্ষসী মনে হয়? কিউট হুড়পরির মতন দেখতে, আর বলে কিনা ডাইনি রাক্ষসী। ইচ্ছে তো করছে গিয়ে ভাইটার মাথা ফাটিয়ে দিয়ে আসতে, কিন্তু এই কাজ করা যাবে না, নয়তো সবাই বুঝতে পেরে যাবে মায়া আলভির এই হাল করেছে। ও তো শুধু কামড়টা ইচ্ছে করে দিয়েছিল, আর কোনো কিছু তো ইচ্ছে করে করেনি। বাকি সব অটোমেটিক হয়ে গেছে নিজে থেকে। তবুও ভদ্রলোকের কাছ থেকে মাপ চেয়েছে বারবার, তাও হাত ধরে। শুধু পা ধরাটা বাকি ছিল। বারবার ভয় দেখাচ্ছিল ওর সেবা যত্ন না করলে বাড়ির সবাইকে বলে দেবে ওকে ঝাড়ু দিয়ে মেরেছে, কামড় দিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে মাথা ফাটিয়ে দিয়েছে, মাজায়ও ব্যথা দিয়েছে। মাপও চেয়েছে, তাও 12 বার। মাঝরাত পর্যন্ত ওকে দিয়ে নিজের সেবা যত্ন করিয়েছে শয়তান লোক একটা। ঐশী রহমান কিচেন থেকে বেরিয়ে আসেন। ছেলের হাল দেখে আতঙ্কিত হয়ে বলেন, তোমার কি হয়েছে আলভি? কপালে হাতে এমন হয়েছে কেন? আলভি কিছু বলার আগেই মাহিদ বলে, ভাইয়ার রুমে রাতে পরী রূপ ধারণ করে ডাইনি রাক্ষসী এসেছিল। ভাইয়া হ্যান্ডসাম দেখতে, তাই নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভাইয়া যেতে চায়নি, তাই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল।
ফর্সা সুন্দর স্কিন দেখে লোভ সামলাতে না পেরে কামড় মেরেছে হাতে। এমন উদ্ভট কথা শুনে ঐশী রহমান কিছু সময় চুপ করে দুজনের দিকে তাকিয়ে রইলেন। তারপর বলে, রাতে কি হয়েছিল সত্যি কথা বলো। আলভি বলে, সত্যি কথাই তো বলছে, সত্যি সত্যি একটা পরী এসেছিল, কি যে সুন্দর দেখতে বলে বোঝাতে পারবো না তোমাদের। তারপর ঐশী রহমান বলেন, সত্যি সত্যি পরী এসেছিল। আলভি বলে, হ্যাঁ। আলভির কথা একটু একটু বিশ্বাস হচ্ছে এখন। তার ছেলেটা তো দেখতে মন্দ না, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। দুষ্ট পরীর নজর পড়তেই পারে এত সুন্দর একটা ছেলের উপর। এত বয়স হয়ে গেছে এখনো বউ বাচ্চা নেই, পরীর নজর তো পড়বেই। তারপর ঐশী রহমান বলেন, আল্লাহ কি বলছো তুমি এসব। আলভি বলে, সব কিছু করার পর পরীটা 1 ডজন মাফ চেয়েছিল। আলভির এমন কথা শুনে সকলে যেন 7 আসমানের উপর থেকে নিচে পড়লো। 1 ডজন মাফ চেয়েছে মানে কি? মাহির বলে, পাগলের মতন কি বলছিস এসব, 1 ডজন মাফ চেয়েছে মানে কি? তারপর বলে, 12 বার মাপ চেয়েছে আমার কাছে। মাহির বলল, তোর এই অবস্থা করে আবার মাপও চেয়েছে? উপর নিচ মাথা নাড়ায় আলভি। নাহার বেগম বলেন, এই ছেলেকে আরেকটা দিনও বউ ছাড়া রাখা যাবে না, আজকে থেকে ওর বউ ওর রুমে থাকবে। আলতাফ মাহমুদ কিছু বলতে চাইলেন, কিন্তু তার আগেই মায়া বলে, আমি থাকবো না ওনার রুমে। যেই বড় শয়তান উনি, ওনার রুমে পড়ি কেন? কোনো শয়তান যাওয়ার আগেও 100 বার ভাববে। মায়ের এমন কথা শুনে সবাই মায়ের দিকে তাকায়। মায়া গুটিসুটি মেরে ভাইয়ের সাথে চিপকে যায়। সবাই এভাবে তাকাচ্ছে কেন ওর দিকে? বুঝতে পারে এতগুলো মানুষের সামনে ভুলভাল বলে ফেলেছে, মুখ ফসকে বেরিয়ে গেছে, তাতে ওর কি দোষ? সব দোষ এই বদলুকের। আলভির নানি শামসুন নাহার বেগম বলেন, আলভি যেভাবে বলছে তাতে তো মনে হচ্ছে দুষ্ট পরী ওর পেছনে পড়েছে। এভাবে ওকে বেশি দিন রাখা যাবে না, তাড়াতাড়ি বিয়ে করাতে হবে। মায়া ওর সাথে সংসার করতে চাইছে না, তাহলে এভাবে সম্পর্ক ঝুলিয়ে রাখার কি দরকার? ওদের তালাক করিয়ে আলভিকে আবার বিয়ে করাও। ঐশী রহমান বলেন, এখন চাইছে না, কয়েকদিন পর চাইবে। নাহার বেগম আবার বলেন, তোমার একটা মাত্র সন্তান, ছেলেটাকে দুষ্ট পরী তুলে নিয়ে যাওয়ার পর বা কোনো ক্ষতি করার পর চাইলে হবে? আর আমার মনে হয় মায়া অন্য কোনো ছেলেকে ভালোবাসে, তাই জন্য আলভির সাথে সংসার করতে চাইছে না। তো আজকের পর্বটি এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।